আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, অর্থাৎ 11 থেকে 19 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি, এখানে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি বলা হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়। তো পানিকে নিয়ে যে কাজটা করা হয়, পানিকে সংরক্ষণ বা ইত্যাদি ইত্যাদি যে কাজটা করা হয়, সেটাই হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা। পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে বোঝায় দেশের সকল পানির উৎস পরিকল্পিতভাবে ব্যবহার, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে বন্টনের প্রক্রিয়া। তো এটাকে আমরা বলি হচ্ছে কি, যেটা মনে রাখতে হবে, পরিকল্পিতভাবে ব্যবহার, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে বন্টন। ঠিক আছে, এই চারটা জিনিস: ব্যবহার, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং হচ্ছে বন্টন। এটা যে প্রক্রিয়া বা এটাকেই বোঝায় হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা। জীবজগতের প্রতিটি প্রাণীর জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত গ্রীষ্মকালে পানির অভাব হলে জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। তাই সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ ও বন্টন নিশ্চিত করার জন্য সুস্থ ব্যবস্থাপনা অবশ্যই কি জরুরি। জীবজগতের বিপর্যয় ও অস্তিত্ব বিপন্ন ঠেকাতে পানি সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত অত্যাবশ্যক। তো খাল বিল বাদ দিয়ে পরিকল্পিতভাবে পানি ধরে রেখে এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। ঠিক আছে, আবার কোনো জায়গায় পানি বেশি থাকলে সেটা কি, যে জায়গায় পানির অভাব রয়েছে সেখানে আমরা বন্টন প্রক্রিয়াটা আরও সুষ্ঠুভাবে করতে পারি। এইভাবেও কি করতে পারি, পানি সম্পদ ব্যবস্থাপনা আমরা করতে পারি। তারপর হচ্ছে স্রোতজ বনভূমি বলতে কি বোঝায়। পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে বোঝায় দেশের সকল পানির উৎস পরিকল্পিতভাবে ব্যবহার, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে বন্টনের। আচ্ছা, স্রোতজ বনভূমি বলতে কি বোঝায়, বলা হচ্ছে স্রোতজ বনভূমি বলতে কি বোঝায়। তো আমরা যদি দেখি, স্রোতজ বনভূমি বলতে এমন বনভূমিকে বোঝায় যা তারপর হচ্ছে সমুদ্রের জোয়ার ভাটার স্রোতের প্রভাবে গড়ে ওঠে এবং বৃদ্ধি পায়। তো স্রোতজ বনভূমি আমরা মনে রাখবো মূলত ওই যে স্রোতজ, এই শব্দটা থেকে, যে স্রোত থেকে যেটা সৃষ্টি হয়েছে বা স্রোতের মধ্যে যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে স্রোতজ বনভূমি। এটার মধ্যে দিয়ে কী হয়, জোয়ার ভাটা প্রবাহিত হয়। ঠিক আছে, তারপর বলা হচ্ছে এইসব বনভূমি সাধারণত উপকূলীয় ও মোহনা অঞ্চলে সৃষ্টি হয়। এইসব বনভূমি সাধারণত উপকূলীয় অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকায় বা মোহনা অঞ্চল। মোহনা অঞ্চল বলতে বোঝায় কি বোঝায়, মোহনা বলতে বোঝায় যেখানে নদী এবং সমুদ্র কি হয়, মিলিত হয়। যেখানে নদী এবং সমুদ্র মিলিত হয় সেটাকে আমরা বলি মোহনা অঞ্চল। যেখানে লবণাক্ত বা অর্ধ লবণাক্ত পানির প্রভাব থাকে। বাংলাদেশের স্রোতজ বনভূমির সবচেয়ে বড় উদাহরণ হলো সুন্দরবন। এখানে গেওয়া, গরান, সুন্দরী গাছ ইত্যাদি জন্মে যা লবণাক্ত পানিতে টিকে থাকতে পারে। তো স্রোতজ বনভূমি কি বা কাকে বলে যদি বলি, বা যেটা হচ্ছে যে বনভূমিতে হচ্ছে স্রোতের একটা প্রভাব থাকে, সেটাকে আমরা কি বলবো, স্রোতজ বনভূমি বলবো। পরবর্তীতে বলা হচ্ছে চিরহরিৎ বনভূমির ব্যাখ্যা দাও। তো চিরহরিৎ বনভূমি আসল জিনিসটা কি। তো চির শব্দের অর্থে মানে দীর্ঘস্থায়ী বোঝায়, হরিৎ শব্দের অর্থ বোঝায় হচ্ছে সবুজ, যেটা আমরা সবাই জানি। তো বাংলাদেশের তার মানে এমন একটি বনভূমি বোঝাচ্ছে যেটা হচ্ছে কি, গাছের পাতা কি থাকে, দীর্ঘদিন যাবত সবুজ থাকে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্বের অংশের পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি নামে অবহিত করা হয়। মূলত উষ্ণ ও আর্দ্র ভূমির কিছু এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা, তরুলতা, ঝোপঝাড়, গুল্ম জন্ম নেয়। এসব গাছের পাতা একত্রে ফুটেও না, ঝরেও না, ফলে সারা বছর বনগুলো কি থাকে, সবুজ থাকে। অর্থাৎ কি দেখবেন, কিছু গাছের পাতা দেখবেন শীতকাল আসলে ঝরে যায়, একসাথে ঝরে যায়, তারপর আবার কি হয়, নতুন নতুন ওইখান থেকে পাতার সৃষ্টি হয়। কিন্তু এই গাছগুলোতে হচ্ছে কি হয়, একসাথে পাতা ঝরে পড়েও না, আবার একসাথে ফুটেও না, যার কারণে সারা বছর কি থাকে, এটা সবুজ থাকে, যার কারণে এটাকে বলা হচ্ছে চিরহরিৎ বনভূমি। এই কারণে এই ধরনের বনকে চিরহরিৎ বা চিরসবুজ বনভূমি বলা হয়ে থাকে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এবং সিলেট অঞ্চলে এই বনভূমি অবস্থিত বা এই অঞ্চলের বনভূমি এই চিরহরিৎ বনভূমির অন্তর্ভুক্ত। পরবর্তীতে বলা হচ্ছে জলবায়ুগত অবস্থার সঙ্গে বনজ সম্পদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, বিষয়টি বুঝিয়ে লেখো। তো জলবায়ু অবস্থার সাথে কি বনজ সম্পদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এটা আমরা সবাই জানি। কারণ যে কোনো একটি দেশের পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য 25% বনভূমি থাকতে হয়। কত শতাংশ? 25% বা 4/1 কি বনভূমি অবশ্যই থাকতে হয়। তা না থাকলে কি হয় না, পরিবেশের ভারসাম্য স্বাভাবিক বা ঠিক থাকে না। জলবায়ুর প্রকৃতি ও বৈশিষ্ট্যের সঙ্গে বনজ সম্পদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। যে অঞ্চলে সারা বছর উষ্ণ আর্দ্র আবহাওয়া বিরাজ করে এবং
পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, সেখানে ঘন ও বিস্তীর্ণ অরণ্য গড়ে ওঠে। বাংলাদেশের ও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মিয়ানমার ও নেপালের মধ্যে জলবায়ুগত মিল রয়েছে। যে এলাকায় বৃষ্টিপাত কম হয় সেখানে দেখবেন বনভূমির পরিমাণ খুবই কম হয়। প্রচুর বৃষ্টিপাত হয় বলে বাংলাদেশের পার্বত্য, চট্টগ্রাম, ভারতের পূর্বাঞ্চলে ও মিয়ানমারের উত্তরাঞ্চলে চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে। সুতরাং বলা যায় কোন অঞ্চলের জলবায়ু যেমন হবে সেই অঞ্চল অনুযায়ী সেখানে বনসম্পদের পরিমাণ ও প্রকৃতি নির্ধারিত হবে। তো পরিবেশের আমরা জানি যে গাছপালা আমরা অক্সিজেন নিই, আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। গাছপালা ঠিক তার বিপরীতটাই করে, অক্সিজেন হচ্ছে ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো দেখবেন যখন গাছপালার সংখ্যা বেশি থাকে তখন ওই আমরা মানুষজন যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি তারা সেটা শোষণ করে নেয়। তো যার কারণে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে আর কি। কিন্তু দেখা যাচ্ছে যদি এই গাছপালার সংখ্যা কমে যায় তখন এই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড শোষণ না করে নেওয়ার কারণে এটা হচ্ছে বায়ুমণ্ডলে ব্যাপক একটা ভূমিকা রাখে। তখন হচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এটা খুবই মানে মারাত্মক একটা প্রভাব ফেলে। যার কারণে অবশ্যই কি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই আপনাদের কি বনভূমি থাকতে হবে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হচ্ছে গরান বন অন্যান্য বনাঞ্চলের চেয়ে কিভাবে আলাদা। তো গরান বনভূমি বা স্রোতজ এটা হচ্ছে আরেকটা নামে পরিচিত। এখানে গরান হচ্ছে একটা বৃক্ষের নাম, আর এটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে স্রোতজ বনভূমি নামে আমরা চিনে থাকি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব উপকূলীয় অঞ্চলে গড়ে উঠেছে এই গরান বা হচ্ছে স্রোতজ বনভূমি। এই বন জোয়ার ভাটার প্রভাবে সৃষ্ট লবণাক্ত ও কাদামাটিতে জন্মায়। অন্যান্য বনভূমি থেকে এর মৌলিক পার্থক্য হলো অন্যান্য বন মূলত শুষ্ক মাটিতে গড়ে ওঠে, কিন্তু গরান বনভূমি হচ্ছে লোনা ও জলবদ্ধ পরিবেশে জন্মায়। আর এখানে কি হয়, প্রতিনিয়ত জোয়ার ভাটা সংগঠিত হয়। ঠিক আছে, প্রতিনিয়ত জোয়ার ভাটা সংগঠিত হয় এই বনভূমিতে। ক্রান্তীয় পাতাঝরা অরণ্য বলতে কি বোঝায়? ক্রান্তীয় পাতাঝরা অরণ্য বলতে সেই ধরনের বনভূমিকে বোঝায় যেখানে শীত মৌসুমে পাতা সম্পূর্ণরূপে ঝরে পড়ে। বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর, রংপুর জেলায় এই ধরনের অরণ্য বিস্তৃত। তো দেখবেন কি এখানে বলাই হয়েছে কি পাতা ঝরা, তার মানে কি হয় দেখবেন বছরের নির্দিষ্ট একটা সময়, বিশেষ করে হচ্ছে শীতকালে দেখি কি হয় এখানে পাতা সম্পূর্ণরূপে ঝরে পড়ে, তারপর আবার পরবর্তীতে আস্তে আস্তে নতুন নতুন পাতা এখান থেকে সৃষ্টি হয় বা গজায়। এই বনভূমিতে বছরের শীতকালে গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও করই, বহেরা, হিজল, শিরীষ, হরিতকি, তারপর হচ্ছে কাঁঠাল, নিম ইত্যাদি গাছ জন্মে। শাল গাছের আধিক্যের কারণে এই বনভূমিকে মূলত শালবন নামে অবহিত করা হয়। তো আমরা জানি যে হচ্ছে স্রোতজ বনভূমি যেরকম ওইখানে গরান নামের যে গাছ থাকার কারণে এটাকে গরান বনভূমি বলা হয়, ঠিক একইভাবে এই ক্রান্তীয় পাতাঝরার এই অরণ্য মানে হচ্ছে বন, এই বনকে আমরা কি বলি শালবনের, শাল গাছের আধিক্যতা থাকার কারণে হচ্ছে এটাকে আমরা শালবন নামেও অবহিত করে থাকে। বাংলাদেশের বনভূমি ক্রমশ হ্রাস পাচ্ছে, ব্যাখ্যা করো। তো বাংলাদেশ হচ্ছে কেন হ্রাস পাচ্ছে যদি এটা আমরা বলি, বা এটাকে ব্যাখ্যা যদি করতে যে বাংলাদেশে হচ্ছে ব্যাপক পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে নতুন নতুন বসতি স্থাপন করার জন্য বা কলকারখানা বা নগরায়ণ বৃদ্ধির কারণে কলকারখানা স্থাপন করার জন্য এখানে দেখবেন বনভূমি ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। বৃক্ষলতা ও নানা প্রজাতির গাছপালা যে ভূমিতে ঘনভাবে জন্মে তাকে বনভূমি বলা হয়। বনভূমি থেকে আমরা কাঠ, মধু, মোম সহ বিভিন্ন ধরনের বনসম্পদ লাভ করি, কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। সাধারণভাবে একটি দেশের মোট আয়তনের 20 থেকে 25% বা আমরা যদি এক্স্যাক্টলি ধরি 25% বনভূমি থাকা উচিত, অথচ বাংলাদেশে রয়েছে মাত্র 17% বনভূমি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বসতবাড়ি নির্মাণ, আসবাবপত্র তৈরি ও অন্যান্য কাজে কাঠের চাহিদা বেড়েছে। এই চাহিদা পূরণের জন্য বন থেকে অতিরিক্ত গাছ কাটা হচ্ছে, ফলে দেশের বনভূমি দিন দিন হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তো মূলত হচ্ছে আপনার কি জনসংখ্যা বাড়তেছে, আর জনসংখ্যা বাড়লে কি হবে, জনসংখ্যার সাথে কি আরও অনেক কিছু সম্পৃক্ত আছে। ধরুন জনসংখ্যার জন্য কি হয় আপনার যে বসতি স্থাপন করতে হয়, তারপর হচ্ছে আপনার কি হয় ওই তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য হচ্ছে আপনার নগরায়ণ করতে হয় বা শিল্পায়ন করতে হয়। শিল্পায়নের কাঁচামালের যোগান দিতে গিয়ে এই বনগুলো আরও বেশি পরিমাণে ধ্বংস হচ্ছে। তারপর হচ্ছে অধিক জনসংখ্যা আমাদের বনের জন্য হুমকি স্বরূপ, ব্যাখ্যা করো। এই আগের প্রশ্নটা আর এটা প্রায় একই ধরনের, যে অধিক জনসংখ্যা কি হয়
যখন জনসংখ্যা বাড়ে তখন হচ্ছে জনসংখ্যার চাহিদাকে সামনে রেখে নতুন বসতি স্থাপন বা নগরায়ণ করতে গিয়ে বনভূমি ধ্বংস করা হয়। অধিক জনসংখ্যা আমাদের বন সম্পদের জন্য হুমকি স্বরূপ। বেশি মানুষের জন্য আবাসস্থল, সড়ক, শিল্প কারখানা তৈরি করতে বন উজাড় করা হয়। গাছ কাটা এবং বনভূমি কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এছাড়া বনজ প্রাণী প্রকৃতি বিপর্যয়ের সম্মুখীন হয়। তাই বলা যায় এই অধিক জনসংখ্যা আমাদের বনের জন্য হুমকি স্বরূপ। তারপর হচ্ছে আপনার বাংলাদেশে মানুষের আর্থসামাজিক অবস্থা ও অধিক মাত্রায় প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল কেন? বলা হচ্ছে, আবারও বলতেছি প্রশ্নটা, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থা অধিক মাত্রায় প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল কেন? তো বাংলাদেশ একটি কৃষিমাত্রিক একটি দেশ, যার কারণে দেখবেন এখানে কৃষির সাথে ওতপ্রোতভাবে আমাদের জীবন হচ্ছে জড়িত। তো দেখবেন এই কারণে দেখবেন আমরা হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর খুব ব্যাপক মাত্রায় হচ্ছে নির্ভরশীল। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌরতাপ কিংবা হচ্ছে প্রাকৃতিক জলাশয় ইত্যাদি দেশে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। আর হচ্ছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। যেই দেশ যত বেশি প্রাকৃতিক সম্পদের দিক থেকে সমৃদ্ধপূর্ণ, সেই দেশ দেখবেন তত বেশি উন্নতি লাভ করার একটা সম্ভাবনা রাখে। যার কারণে কি তা বাংলাদেশের জন্য এটা হচ্ছে কার্যকর। যার কারণে বলা হচ্ছে বাংলাদেশের সামাজিক অবস্থাও কি অধিক মাত্রায় প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। এখানে বলা হচ্ছে তাই বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদের চাহিদা ও যোগান বাড়ছে, পণ্য উৎপাদনে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে দেখবেন পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ হচ্ছে ওই সমস্ত দেশে প্রাকৃতিক সম্পদের ব্যাপক সমারোহ রয়েছে। যার কারণে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক সম্পদ থাকা একটা দেশের জন্য খুবই ভালো বা আশীর্বাদ স্বরূপ। যার কারণে বাংলাদেশেও বলা হয় যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অধিক মাত্রায় প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। তো এই ছিল হচ্ছে এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্নসমূহ নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।